এখন মানে যেখানে পররাষ্ট্রনীতি বা কূটনীতির ব্যাপারটা আছে, ওখানে ইটস টু আর্লি টু কমেন্ট অন দিস। এক, কিন্তু একটা নিশ্চিতভাবে একটা চিন্তার জায়গা তো থাকছে, কারণ কূটনৈতিক সমীকরণের অনেক বদল হবে এবং এই কূটনৈতিক সমীকরণের বদলে যে জায়গাতে দুটো মেজর ইম্প্যাক্ট হতে পারে বা তিনটে জায়গাতে, একটা ভারতের রাষ্ট্রীয় সুরক্ষার জায়গাতে একটা ইম্প্যাক্ট অভিঘাত হওয়ার আশঙ্কা আছে। ভারত বাংলাদেশ বাণিজ্যের মধ্যে একটা নিশ্চয়ই অভিঘাত আসবে, সেটাও একটা চিন্তার বিষয়। এবং 3 নম্বর যেটা, যে এই সাউথ এশিয়ার এই যে ভূখণ্ড, যেটা জিও পলিটিক্স বলে, সেখানেও একটা নিঃসন্দেহে একটা চিন্তার ব্যাপার হতে পারে যে নতুন কি সরকার আসছে, তাদের কি চিন্তা ভাবনা হবে, ভারত সম্পর্কে তাদের দৃষ্টিভঙ্গি কি হবে। নিশ্চিতভাবেই সেটা শেখ হাসিনা ওয়াজেদের সময় যেটা ছিল সেটা হবে না, কারণ যে সরকারের বা অন্তর্বর্তী সরকারের আমরা যা রূপরেখা এখন থেকে একটা দেখার একটা সম্ভাবনা জাগছে, সেখানে ভারত বিরোধী শক্তিগুলো যেমন বিএনপি, তার সঙ্গে স্বাভাবিকভাবে ভারতের সম্পর্ক ভালো ছিল না, এবং জামাতকে ভারত সরকার চিরকালই মনে করেছে মৌলবাদী সন্ত্রাসবাদী সংগঠনের অংশ, যেটা শেখ হাসিনা ওয়াজেদও মনে করেছিলেন, সেজন্য উনি নিষিদ্ধ ঘোষণা করেছিলেন এবং খুব কড়া অবস্থান নিয়েছিলেন। সেই জায়গা থেকে যদি এই জামাতের লোকজন বা বিএনপির লোকজন তারা যখন একটা সিদ্ধান্ত নেওয়ার জায়গায় আসবে বা নীতি নির্ধারকের জায়গায় আসবে, সেটা ভারতের জন্য চিন্তার বিষয়। কতটা চিন্তার বিষয় সেটা সময়ের সঙ্গে দেখা যাবে। ইটস টু আর্লি টু কমেন্ট অন দিস। কিন্তু আপনি যেটা বললেন যে জামাতকে ভারত সবসময় মৌলবাদী হিসেবে দেখেছে এবং শেখ হাসিনা সরকারও সেরকম ভাবেই কড়া ভাবে দমন করে রেখেছিল, সেখানে বিএনপি এবং জামাত যদি ক্ষমতায় আসে তাহলে তো বাংলাদেশ হিন্দু শূন্য হয়ে যাবে। তাহলে বিএনপি বা জামাত যদি ক্ষমতায় আসে তাহলে কি হিন্দু শূন্য হয়ে যাবে বাংলাদেশ? কি মনে হয়? সেই একটা আশঙ্কা তো থাকছেই। সংখ্যালঘুদের ওপর যেরকম ভাবে আক্রমণ নেমে আসছে, সেটা তো একটা আশঙ্কার জায়গা তৈরি হচ্ছেই। এবং 2011 সেন্সাস অনুযায়ী 8% ছিল, এবং যতটুকু শুনেছি যে এখন বোধহয় 6-6.5% নেমে এসেছে। সেটা যদি হয় তাহলে বাকি 6% কে কতটা কি নেবে অ্যাকশন এরা, তাদের উপর কি অভিঘাত হবে বিএনপি জামাতের যুগলবন্দিতে, সেটা সময় বলবে। তবে লক্ষণগুলো মোটামুটি এখনো যা দেখতে পাচ্ছি তাতে একটা বিরাট আশঙ্কার জায়গা রয়েছে বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়, বিশেষ করে হিন্দুদের জন্য। এবং এটার কিন্তু একটা বড় ইনডাইরেক্ট ইম্প্যাক্ট কিন্তু পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের উপর আসবে। কারণ যদি শরণার্থীদের ঢল নামে, 1 কোটির আশপাশে যদি আমরা যেটা বলা হচ্ছে শরণার্থী, হিন্দু শরণার্থী ভারতবর্ষে চলে আসবে এবং তাদের একটা মেজর পোর্শন পশ্চিমবঙ্গে ঢুকবে, এবং পশ্চিমবঙ্গের, আমি শুধু যদি শরণার্থীর কথাই বলি, অনুপ্রবেশকারীর কথা যদি আমি না বলি, পশ্চিমবঙ্গের যা অর্থনৈতিক অবস্থা পরিকাঠামো, তাতে আবার ওই 80 লক্ষ থেকে 1 কোটি নতুন মানুষ তারা আসলে তাদের কি হবে। কারণ শুধু মানুষ আসলেই তো চলবে না, আমাদের দেখতে হবে যে পশ্চিমবঙ্গের সেটা সেই ভার বহন করার জায়গাতে আছে কিনা। 47 সাল থেকে বারবার 47, 71, 65-তে এই যে ভারতবর্ষ তথা পশ্চিমবঙ্গে উদ্বাস্তুর ঢল নেমেছে, সেটা পশ্চিমবঙ্গের সামগ্রিক অর্থনৈতিক সামাজিক প্রেক্ষাপটে নিশ্চিতভাবে একটা বড় নেগেটিভ ইম্প্যাক্ট তার হয়েছে। আবার নতুন করে কতটা কি হবে এক্ষুনি বলা মুশকিল, তবে হ্যাঁ আশঙ্কা ডেফিনেটলি রয়েছে, কোনো সন্দেহ নেই। আমরা দেখছিলাম যে নতুন যে অন্তর্বর্তীকালীন সরকার তৈরি হয়েছে সেখানে তাদের বক্তব্যের মধ্যে, তাদের সেই পন্থী তাদের বক্তব্যের মধ্যে তারা রয়েছে যে ভারতপন্থী আলোচনা বা চিন্তা ভাবনা যারা করবেন তাদের এই সরকারে কোনো স্থান নেই, এমন কোনো কথাবার্তা তারা বলছেন। এবং ক্ষমতাচ্যুত শেখ হাসিনাকে যদি আশ্রয় দেয় প্রকাশ্যে, ভারত যেভাবে আশ্রয় দিল, তাতে বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে তো একটা জটিলতা তৈরি হওয়ার চান্স থেকেই যাচ্ছে, তাই না? প্রথমত আমি বলি, সম্ভবত যতটুকু আমার জ্ঞান বুদ্ধি বা ইনফরমেশন যতটুকু আছে, যে এখনো অন্তর্বর্তীকালীন সরকার তৈরি হয়নি। সরকার তৈরি হওয়ার একটা কথা চলছে,
এবং মোহাম্মদ ইউনূস সেই অন্তর্বর্তীকালীন সরকার প্রধান হিসাবে যোগদান করবেন। এখন এই অন্তর্বর্তীকালীন সরকার তাদের কিন্তু প্রাথমিক লক্ষ্য, যেটা বাংলাদেশের ছাত্ররাও যেটা বলছে, সেটা হচ্ছে যে একটা নির্বাচন করা 3 মাসের মধ্যে বা 4 মাসের মধ্যে, এবং ফ্রি অ্যান্ড ফেয়ার ওদের ভাষায় নির্বাচন করা। তো এই জায়গাতে একটা অন্তর্বর্তীকালীন সরকার কখনোই কোনো রাষ্ট্রের পররাষ্ট্রনীতি ডিসাইড করে না, কারণ তারা অ্যাকচুয়ালি আসছে অ্যাজ এ কেয়ারটেকার গভর্নমেন্ট, যে দেশে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন, আইন শৃঙ্খলার পরিস্থিতিকে কন্ট্রোলে আনা, নিয়ন্ত্রণে আনা, এবং একটা নির্বাচনের পরিস্থিতি তৈরি করে দেশকে একটা নির্বাচনের পর সুষ্ঠু নির্বাচন করে একটা গণতান্ত্রিক ভাবে নির্বাচিত সরকার উপহার দেওয়া। এইটুকুই, দ্যাটস নাথিং মোর নাথিং লেস অন্তর্বর্তী সরকার। সেখানে যদি অন্তর্বর্তীকালীন সরকার তারা পররাষ্ট্রনীতি ঠিক করে দেয় ভারত সম্পর্কে, তাহলে বুঝতে হবে যেটা হিন্দিতে বলে ডাল মে কুচ কালা হ্যায়। সেটা কিন্তু তাহলে একটা ওই যে ভবিষ্যতে যে সরকারটা আসবে তার জন্য একটা রূপরেখা তৈরি করে দিচ্ছে নিয়ন্ত্রক যে শক্তিগুলো রয়েছে বা থাকবে, এরা জামাত বলো বা বিএনপি। সেটা তো বোঝা যাবে তখন যে সেই সরকার আসলে তাদের কি হবে। কিন্তু এই যে প্রশ্নটা যে শেখ হাসিনার পশ্চিমবঙ্গে, ভারতবর্ষে, মাফ করবেন, ভারতবর্ষে কূটনৈতিক আশ্রয়, এটা একটা টেকনিক্যাল প্রবলেম হয়ে গিয়েছে। কারণ অধিকাংশ দেশের নিয়ম হচ্ছে পলিটিক্যাল অ্যাসাইলামের ক্ষেত্রে যে ব্যক্তি আবেদন করছেন উনি নিজের রাষ্ট্র ছেড়ে অন্য কোন রাষ্ট্রে পলিটিক্যাল অ্যাসাইলাম নিতে পারেন, কিন্তু সম্ভবত বেশ কিছু, এবং সেটা গ্রেট ব্রিটেনেও রয়েছে, ইংল্যান্ডেরও তাই রয়েছে, যে যেখানে প্রথম রাত্রিবাস করবেন সেখানে ওনাকে আবেদন করতে হবে। কারণ উনি শেখ হাসিনা এসে ভারতবর্ষে টেম্পোরারি একটা অ্যাসাইলাম নিয়েছেন বা আশ্রয় নিয়েছেন। এবার এখান থেকে ভারতবর্ষের মাটিতে বসে উনি অন্যান্য দেশে, ইউরোপিয়ান দেশগুলোতে, আমেরিকাও মানা করে দিয়েছে, সেখানে উনি আশ্রয় চাইলে কতটা আশ্রয় পাবেন পলিটিক্যাল অ্যাসাইলাম, সেটা আমার সন্দেহ রয়েছে। যদিও আমি কূটনীতি বিশেষজ্ঞ নই, কিন্তু এটা মোটামুটি অধিকাংশ ইউরোপিয়ান কান্ট্রিগুলোতে এটাই একটা পলিটিক্যাল অ্যাসাইলামের জন্য গাইডলাইন। তবে আমেরিকার যেখানে প্রশ্ন আসছে, আমেরিকা আজকের দিনের হিসাবে ওরা পলিটিক্যাল অ্যাসাইলাম দিতে ওরা রিফিউজ করেছে, কিন্তু আমেরিকা নির্বাচন আসন্ন এবং মোটামুটি যা ট্রেন্ড দেখা যাচ্ছে সম্ভবত ডোনাল্ড ট্রাম্প ফিরে আসবে। ডোনাল্ড ট্রাম্প ফিরে আসলে উনি নিশ্চয়ই চাইবেন, যেটা ওনার অতীত দেখা গেছে, যে ইসলামিক ফান্ডামেন্টালিজমের এগেনস্টে একটা উনি লড়াই করার বা একটা বিশ্বব্যাপী একটা মেসেজ দেওয়ার চেষ্টা করেছেন যে আমেরিকা ইসলামিক ফান্ডামেন্টালিস্টদের বিরুদ্ধে সবসময় লড়বে। সেখানে ওনাকেও একটা সিদ্ধান্ত নিতে হবে, কারণ এটাতে কোনো সন্দেহ নেই যে শেখ হাসিনা ওয়াজেদ তার অন্তর্বর্তী ইন্টারনাল কি অ্যাক্টিভিটিস ছিল, দুর্নীতি সেগুলো একটা আলাদা বিষয়, কিন্তু উনি ঘোষিত মুখ ছিলেন এই পূর্ব এশিয়ায়, দক্ষিণ পূর্ব এশিয়ায় যে সন্ত্রাসবাদ বা মৌলবাদের বিরুদ্ধে লড়াইয়ের, যার জন্য ভারতের সঙ্গে ওনার একটা নৈকট্য হয়েছিল। সেই জায়গাতে ডোনাল্ড ট্রাম্পকেও একটা সিদ্ধান্ত নিতে হবে যদি উনি আমেরিকায় পলিটিক্যাল অ্যাসাইলাম চান। কারণ শেখ হাসিনা যদি থাকে তাহলেই কিন্তু আবার আওয়ামী লীগ ঘুরে দাঁড়াতে পারবে বা মৌলবাদী সংগঠনগুলো বা মৌলবাদী চিন্তা ভাবনার বিরুদ্ধে লড়াই করতে পারবে। তো এখন অনেকগুলো ফ্যাক্টর রয়েছে। তবে ভারতবর্ষে যদি শেখ হাসিনা বেশি দিন থাকেন তাহলে কিন্তু ভারত এবং বাংলাদেশের যে নতুন সরকার তার মধ্যে একটা অবিশ্বাসের ব্যাপার আসবে, এবং এটা নিয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য সবথেকে যোগ্য হচ্ছে ভারত সরকার, ওনারাই বলতে পারবেন। আমি আমার ব্যক্তিগত মতামত দিলাম। বাংলাদেশে শেখ হাসিনার পতনে কোন দেশের একটা মানে কোন একটি বিশেষ শক্তিধর দেশের মুখ্য ভূমিকা রয়েছে বলে অনেকে মনে করছেন। আমি এই মুহূর্তে সেই দেশের নাম বলতে পারছি না, কিন্তু তবুও একটা খুব শক্তিশালী দেশের মুখ্য ভূমিকা রয়েছে বলে মনে হচ্ছে, সবাই বলছেন সেরকমই কথা। আপনারও কি তাই মত? না, আমার নাম বলতে অসুবিধা নেই। আমার জ্ঞান বুদ্ধি তথ্য বা ইনফরমেশন অনুযায়ী, বিশ্লেষণ অনুযায়ী
দেখুন, পাকিস্তান বা আইএসআই এর কথা উঠছে যে তারা জামাতকে দিয়ে এগুলো করিয়েছে, কিন্তু পাকিস্তান আইএসআই এর যা অবস্থা এখন, পাকিস্তানের অভ্যন্তরীণ যে অবস্থা, অর্থনৈতিক যে অবস্থা, পাকিস্তানের সে ক্ষমতা নেই। এবং এটা একদিনে হয় না, এরকম একটা প্ল্যান করতে গেলে সেটা অন্তত বছর 3 লাগে একটা দেশের সরকারকে বদলে দেওয়ার জন্য। এবং সেখানে যেটা আমি বিশ্বাস করি, দ্বিমত থাকতেই পারে, যে এর পেছনে চীন রয়েছে। কারণ চীনের সুস্পষ্ট কিছু স্বার্থ, শেখ হাসিনা ওয়াজেদের সরকারের জন্য ওদের স্বার্থ হানি হচ্ছিল। আমেরিকার নামও আসছে, কিন্তু আমেরিকার নামটা হচ্ছে, আমি বিশ্বাস করি, আবার বলছি এটা ব্যক্তিগত মতামত, আমার নিজস্ব বিশ্লেষণ, আমেরিকার অতীত ইতিহাস, আফগানিস্তান, ইরাক, লিবিয়া, ভিয়েতনাম সব মিলিয়ে এটা দেখা যাচ্ছে আমেরিকার অতীত ইতিহাস অত্যন্ত খারাপ। অন্যান্য রাষ্ট্রে, এবং আফ্রিকান কান্ট্রি গুলো আমি ছেড়েই দিলাম, অন্যান্য রাষ্ট্রে নাক ঢোকানো, নাক গলানো, তাদের পররাষ্ট্রনীতি ডিসাইড করে দেওয়া আমেরিকার স্বার্থ রক্ষার জন্য, এগুলো আমেরিকা দশকের পর দশক করে এসেছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকেই এদের শুরু হয়েছে। সেই জায়গাতে আমেরিকার নামটা আসছে, কিন্তু সরাসরি আমেরিকা একটি মৌলবাদী শক্তিকে আহ্বান করে আনবে অথবা আমেরিকার সরাসরি স্বার্থহানির ব্যাপারটা কিন্তু এখানে কম্পারেটিভলি কম। ওই একটি দ্বীপ নিয়ে বারবার প্রশ্ন আসছে, কিন্তু সেটা ভারত মহাসাগর বা এই পূর্ব এশিয়া, দক্ষিণ পূর্ব এশিয়ার উপর নজরদারির জন্য এগুলো কিছু তত্ত্ব মার্কেটে, বাজারে ছড়িয়ে দেওয়া হচ্ছে। এখন নজরদারি করার জন্য টেকনোলজি এমন জায়গায় পৌঁছে গিয়েছে যে এখন আর একটা কোনো দ্বীপ রাষ্ট্রে বা একটা ছোট্ট দ্বীপে বসে আমি নজরদারি করব, তা সেটা একদমই বালখিল্যর মতো কথা। একটা সময় ছিল সেন্ট গার্সিয়া দ্বীপ, দিয়েগো গার্সিয়ার জন্য আমেরিকা অনেক কিছু করেছিল ভারত মহাসাগরে, কিন্তু এখন সেই দিয়েগো গার্সিয়ার যে ভ্যালুটা যেটা, সেটা অনেকটাই কমে গেছে, কারণ স্যাটেলাইট নির্ভর পৃথিবী এখন। অন্যদিকে চীনের কিন্তু সরাসরি স্বার্থের ব্যাপার রয়েছে, কারণ চীন 3টে জিনিসের জন্য ভারতকে ওরা ভয় পায়। এক, ভারত বাণিজ্যর দিক থেকে বা হিউম্যান রিসোর্সের দিক থেকে সারা পৃথিবীতে এখন চীনের সঙ্গে সব থেকে বেশি টক্কর লাগছে ভারতের, 1 নম্বর। দ্বিতীয় যেটা, যে চীন যেটা ভয় পাচ্ছিল সেটা হচ্ছে ভারত বাংলাদেশ শেখ হাসিনা ওয়াজেদের সময় যে 2টো চুক্তি করেছিল, একটা রেলপথ বাংলাদেশের মাটির মধ্যে দিয়ে, সেই রেলপথটা যদি, যেটা বাংলা বন্দর অব্দিও যাচ্ছে, এবং এই রেলপথটা কিন্তু যুদ্ধকালীন পরিস্থিতিতে আমাদের ভারতবর্ষের উত্তর পূর্বের যে রাজ্যগুলো, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড, অরুণাচল, এটাতে যদি যুদ্ধকালীন পরিস্থিতি হয়, ভারতের কলকাতার ইস্টার্ন কমান্ড থেকে ভারতীয় সেনাবাহিনীর জন্য যে লজিস্টিক সাপোর্ট, সেটা যেতে যদি বাই রোড, যেটা এখনো রয়েছে, সেই বাই রোড যেতে 24 থেকে 36 ঘন্টা, 48 ঘন্টা লাগবে নর্মাল কন্ডিশনে। এবং পুরোটাই যেহেতু পাহাড়ি রাস্তা, হস্টাইল নেচার, ওখানে যে কোনো মুহূর্তে বৃষ্টি হয়, যে কোনো মুহূর্তে ধস নামে, রাস্তা বন্ধ হয়ে যায়, এইগুলো চিন্তা করে 24 থেকে 48 ঘন্টা সময় লাগার কথা। সেই জায়গায় যদি রেলপথটা ভারত সরকার যেরকম ভাবে চলছিল, সেটা হলে কিন্তু ভারতের লজিস্টিক সাপোর্ট ইস্টার্ন কমান্ড থেকে উত্তর পূর্ব রাজ্যগুলোতে 8 থেকে 10 ঘন্টায় পৌঁছে যাবে। এবং সড়ক পথে লজিস্টিক সাপোর্ট যাওয়া এবং রেলপথে যাওয়াতে আকাশ পাতাল পার্থক্য। তো এটা চীনের জন্য আরেকটা ভয়ের কারণ। তিস্তা প্রজেক্ট থেকেও চীনকে সরিয়ে ভারতকে নিয়ে আসা হয়েছে। চীন চেয়েছিল তিস্তা প্রজেক্টে যদি থাকতে পারে তাহলে তারা ভারতবর্ষের মাটির উপর বা ভারতবর্ষের খুব কাছাকাছি তারা কিন্তু অনেকটাই তাদের যে ইনফ্রাস্ট্রাকচার, ডিফেন্স ইনফ্রাস্ট্রাকচার, সেটা করে দিতে পারতো। সেটাও কিন্তু চীন পারেনি। তো এই ঘটনাগুলো চীনকে নিঃসন্দেহে একটা প্রেসারের মধ্যে রেখেছে। আগে যেটা বলা হতো যে অপারেশন 7 সিস্টার্স, আমাদের 7টা রাজ্যের উত্তর পূর্ব রাজ্য, এটা সিআইএ এর বলা হতো। আমেরিকা সিআইএ চিরকাল চেষ্টা করে এসেছে ওখানে ডিস্টারবেন্স যাতে থাকে, এবং এটা ঘটনা যাতে ভারতবর্ষ একটা চাপে থাকে। এখন কিন্তু 7 সিস্টার্স এর রাজ্যগুলোকে মোটামুটি ওদের এখানকার যে বিরুদ্ধ গোষ্ঠীগুলো, ভারত বিরোধী গোষ্ঠীগুলো, সেগুলোকে সাপোর্ট দিচ্ছে চীন, এবং এটা ওপেনলি দিচ্ছে।
হুম ভারতের প্রতিবেশী রাষ্ট্র নেপালটাকে কন্ট্রোল করছে এখন চীন, এবং নেপাল যথেষ্ট ভাবে এখন ভারত বিরোধী হয়ে উঠেছে। হুম তো বাংলাদেশে যদি একটা ভারত বিরোধী শক্তিকে আনা যায় ক্ষমতা, তো চীনের জন্য স্ট্র্যাটেজিক্যালি অনেক ওরা আপার হ্যান্ড পাবে। হুম তো সেই জন্য আমার মনে হয়, আমার বিশ্লেষণ, যে চীন এই ঘটনাটা করেছে কারণ চীনের স্বার্থ সরাসরি এর মধ্যে জড়িত রয়েছে। হুম দীপাঞ্জন দা, যেরকম পরিস্থিতি বাংলাদেশে তৈরি হয়েছে তাতে দেখা যাচ্ছে যে মানে আমরা সোশ্যাল মিডিয়াতে প্রচুর এরকম ভিডিওস দেখতে পাচ্ছি যেখানে হিন্দু মহিলারা চিৎকার করছেন, কান্নাকাটি করছেন আমাদের বাঁচান বলে, তাই সেখানকার হিন্দু মন্দির জ্বালিয়ে দেওয়া হচ্ছে, এরকম সব দেখা যাচ্ছে। এবং এরপরেই যে খবর পাওয়া যাচ্ছে যে সীমান্তে বিএসএফ এর কাছে এসে বাংলাদেশি হিন্দুরা আর্জি জানাচ্ছেন যে হয় ভারতে আশ্রয় দিন, তা না হলে গুলি করে মেরে দিন। কি ভয়ঙ্কর পরিস্থিতি, কি বলবেন? দেখো, এই কথাটা যেটা বললে যে হয় আশ্রয় দিন অথবা গুলি করে মেরে দিন, এগুলো আবেগপূর্ণ কথা। এগুলো নিয়ে কিন্তু কোন দেশের রাষ্ট্রনীতি নির্ধারণ হয় না। হুম শরণার্থীদের জন্য ভারত সরকার দরজা খুলে দেবে কিনা সেটা কিন্তু ভারত সরকার নির্ধারণ করবে, এবং তার অনেক মাল্টি লেয়ার ডিসিশন মেকিং হয়। হুম কারণ এর অভিঘাত ভারতবর্ষের মাটিতে কতটা পড়বে আর্থসামাজিক হিসাবে, এই শরণার্থীদের যে ঢল আসবে সেখানে অনুপ্রবেশকারী এই গ্রুপের মধ্যে মিশে ঢুকবে কিনা ভারত বিরোধী ষড়যন্ত্র করার জন্য ভারতের মাটিতে বসে, সেটাও দেখতে হবে। সুতরাং ইটস টু আর্লি টু কমেন্ট, এবং এক্ষুনি আমার মনে হয় না শরণার্থীদের জন্য কোনো দরজা খুলে দেওয়া হবে। কারণ এটাও ঠিক, শরণার্থীদের জন্য যদি দরজা খুলতে হয় তাহলে খোলে ভারত সরকার, তো ন্যাচারালি সাবজেক্টটা ইউনাইটেড নেশনে যাবে। ইউনাইটেড নেশনে যাবেই, কারণ রাষ্ট্রের সঙ্গে সরাসরি নীতি রয়েছে এই রিফিউজি বা শরণার্থীদের নিয়ে, এবং সেখানে ভারত সরকার অ্যাপিল করবে যে পার্শ্ববর্তী রাষ্ট্রে আমাদের একটা সমস্যা হচ্ছে, এবং তার জন্য সংখ্যালঘু সম্প্রদায় হিন্দুরা তারা ধর্মের কারণে বা তাদের প্রাণ বাঁচানোর জন্য ভারতবর্ষে আসার চেষ্টা করছে বা আসতে চায়। তো এটা একটা অনেক উচ্চ স্তরের ডিসিশন হবে। তো এই 200-300 লোক এসে বিএসএফ এর কাছে যদি এটা বলে আমাদের ঢুকতে দিন, বিএসএফ এর কাছে সে অধিকার নেই, সে ক্ষমতা নেই। তো এগুলো ইমোশনাল কথা যে আমাদের হয় ঢুকতে দিন নালে আমাকে গুলি করে মারুন, এটা তো সম্ভব নয়। তো এখন দেখা যাক, এটা তো পরিস্থিতির উপর ভারত সরকার নজর রাখছে, দেখা যাক কি হয়। একটা শেষ প্রশ্ন করবো দীপাঞ্জন দা, যে যেখানে আমরা দেখতে পেলাম যে যেই না মাত্র শেখ হাসিনা তার নিজের সরকারি বাসভবন ছেড়ে, গণভবন ছেড়ে বেরিয়ে গেলেন, তারপরেই বাংলাদেশের সাধারণ মানুষ, সো কল্ড ছাত্ররা যাদের সেই আন্দোলন, তারা ঢুকে পড়লো এবং সেখানে কি নারকীয় তাণ্ডব চালালো সে আমরা দেখতেই পেয়েছি। হাঁস মুরগি মানে ছাগল কিছুই বাদ যায়নি, এমনকি কিছু না পেয়ে অন্তর্বাস পর্যন্ত লুট করে নিয়ে যাচ্ছে, ডিসপ্লে করছে, এতটা জঘন্য বিষয়ও আমরা দেখতে পেয়েছি। তার সঙ্গে তারা আবার থ্রেটও করছে, মানে একটা থ্রেট আমরা শুনতে পাচ্ছি যে তারা নাকি ভারত দখল করবে, প্রথম দখল করবে পশ্চিমবঙ্গ, তারপরে ভারত দখল করবে, এরকম থ্রেটও ওখানকার মৌলবাদীদের পক্ষ থেকে আসছে। একজন সিকিউরিটি এক্সপার্ট হিসেবে আপনার কাছে এটাই প্রশ্ন করব যে যদি সেরকম ঘটনা ঘটে, সেরকম যদি থ্রেট আসে, তাহলে ভারত কি তৈরি সেই থ্রেটকে আটকাবার জন্য? তো বাংলাদেশের মুষ্টিমেয় 2-5 হাজার, 10 হাজার, 15 হাজার ওই লুঙ্গি পরা মৌলবাদী, তারা যদি মনে করে ভারতবর্ষের মতো একটা বিশাল রাষ্ট্রকে দখল করে নেবে বা বিপদে ফেলবে, ওরা মূর্খের স্বর্গে বাস করছে। এ তো আমরা দেখেছি যে এই মৌলবাদী, আমি আবার বলছি, মৌলবাদীদের কোনো ধর্ম হয় না, কিন্তু এই ইসলামিক মৌলবাদীদের একটা আছে না প্রচলিত প্রবাদ যে এই জিহাদ করলে 72 হুড়ি পরির সঙ্গে সাক্ষাৎ হবে সরাসরি বেহেশতে গিয়ে। তো আমাদের সেনাবাহিনী ওদের এই সমস্ত যারা জিহাদি অ্যাডভেঞ্চারিস্টরা রয়েছে বা আমরা বলি টুরিস্ট, তাদের কনফার্ম টিকিট কেটে কিন্তু মাঝে মাঝেই রেগুলার বেসিসে তারা কিন্তু বেহেশতে পাঠিয়ে দিচ্ছে, আর জাহান্নামে যাচ্ছে আমি জানি না, এবং তারা 72 হুড়ি পরির সঙ্গে দেখা হচ্ছে কিনা ওটা নিয়ে আমরা চিন্তা করি না। ভারত যথেষ্ট সক্ষম এই সমস্ত মৌলবাদীদের আমরা কি করে ঠিক করতে হয় এবং তাদের হুড়িপড়িদের কাছে পাঠানোর টিকিট কনফার্ম করতে হয়, ভারতীয় সেনাবাহিনী তার জন্য যথেষ্ট সক্ষম, আমরা তৈরি আছি। এই সমস্ত ধমকিতে আমরা ভয় পাই না।